প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন সবাই। গাজীপুর মেট্রোপলিটন কলেজের ব্যবসা শিক্ষা শাখার প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস। আমরা অনেকদিন পর বন্ধ থাকার কারণে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, আমরা রবিবারের ক্লাস এবং মঙ্গলবারের ক্লাসগুলো ঠিকভাবে করতে পারছি না। আজকে আমরা নগদান অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে আমরা 3 ঘর নগদান করব। 3 ঘর নগদানে একটি টাকার ঘর শুধু বেশি থাকবে, সেটা হচ্ছে বাট্টার টাকা। অর্থাৎ আমরা নগদ লেনদেনের ক্ষেত্রে দেখেন ক্রয় বিক্রয়ের সময়ও কিন্তু বাট্টা হয়ে থাকে, সেটা কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের উপর যে বাট্টাটা দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। আর নগদ টাকা পয়সা আমরা প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এই জাতীয় লেনদেনের টাকা পয়সা যখন আমরা আদান প্রদান করে থাকি তখন যে বাট্টাটা আমরা দিয়ে থাকি বা পেয়ে থাকি সেটাই হচ্ছে নগদ বাট্টা। বাট্টা কারবারি বাট্টা এবং নগদ বাট্টা খেয়াল রাখতে হবে। কারবারি বাট্টা আমরা 3 ঘর নগদান বইতে বসাবো না, কারবারি বাট্টা বসাবো না, কথাটা খেয়াল রাখবেন। আর নগদ বাট্টা আমরা 3 ঘর নগদান বইয়ে বসাবো। তবে বাট্টার টাকাটা আসলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, মূল টাকা, অর্থাৎ আমি একজন প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকাটা পেলাম, তাহলে বাট্টার টাকাটা প্রাপ্তির দিকেই বসবে। এবং আমরা প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করতেছি, তাহলে সেই বাট্টার টাকাটাও পরিশোধ প্রদান যেদিকে করি সেদিকেই বসবে। এটার জন্য আলাদা আমাদের নতুন করে কোনো ধরনের টেনশন করতে হবে না। অর্থাৎ মূল টাকা যেদিকেই বসবে নগদ বাট্টাও সেদিকেই বসবে। এই জন্য এমসিকিউ একটা প্রশ্ন হয়ে থাকে যে 3 ঘর নগদান বইতে প্রাপ্ত বাট্টা কোন দিকে বসে। আসলে প্রাপ্ত বাট্টা আমরা প্রাপ্তির দিকে না বসিয়ে প্রদানের দিকে বসাই, অর্থাৎ ক্রেডিট দিকে বসাই। একইভাবে 3 ঘর নগদান বইতে প্রদত্ত বাট্টা কিন্তু ডেবিট পাশে বসে, অর্থাৎ প্রাপ্তির দিকে বসে। একটু বাট্টার ব্যাপারটা উল্টা, অসুবিধা নেই। বাট্টার জন্য আলাদা কোনো টেনশন করতে হবে না, এটার জন্য কোনো ব্যালেন্স তৈরি করতে হবে না, এটার জন্য প্রাপ্তি প্রদান কোনো সাইট পরিবর্তন করতে হবে না। কথাটা যেন মনে থাকে। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 519 পৃষ্ঠা 29 নম্বর অঙ্ক, এটা যশোর বোর্ড 2017 সালে অঙ্কটা এসেছিল। আমরা এই অঙ্কটা করব 29 নম্বর। এখানে লক্ষ্য করেন 2019 সালের জুলাই মাসে সান কোম্পানি সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এখানে লেনদেন দেওয়া আছে এবং বলা আছে ক, যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও। তাহলে আমাকে প্রথমে একটা জাবেদার ঘর রাখতে হবে। ক, সান কোম্পানি লিমিটেড এর জাবেদা। আসলে সকল তথ্যের জাবেদা নয়, যে লেনদেনগুলো নগদান বইতে বসবে না শুধুমাত্র তাদের লেনদেনগুলোর আমরা জাবেদা প্রস্তুত করব। হ্যাঁ, জাবেদার ঘর আগের মতোই থাকবে। তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা যে লেনদেনগুলো নগদান বইতে আসবে না, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন আমাদের এই অঙ্কটা আমরা পড়তে গেলে দেখেন 16 তারিখে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। ধারে পণ্য ক্রয় এই লেনদেনটা আমাদের 2019 সালের, এটা হচ্ছে জুলাই মাসের 16 তারিখে ধারে পণ্য ক্রয় ছিল। তাই ধারে পণ্য ক্রয় এখানে হচ্ছে ক্রয় হিসাব, ডেবিট, প্রদেয় হিসাব, ক্রেডিট। আমাদের এখানে টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। এই লেনদেনটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা বাকিতে বা ধারে হয়েছে। যেহেতু ধারে পণ্য ক্রয় করা হলো, ব্যাখ্যাটা দিয়ে দিবেন আপনারা। পরবর্তী লাইন হচ্ছে জুলাই মাসের 26 তারিখে এটাও নগদানভুক্ত হবে না। কেন নগদানভুক্ত হবে না? এখানে অনগদ লেনদেন, এটা ছিল ধারে, আর একটা হচ্ছে অনগদ লেনদেন। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। আমরা জানি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এটা ক্রেডিট। তাহলে এখানে নগদ কোনো পক্ষ, নগদে কোনো তথ্য বা আইটেম আমাদের নেই। তাহলে আমরা লিখতে পারি অবচয় হিসাব
ডেবিট এবং পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এখানে 1000 টাকা। এই হলো আমাদের যে তথ্যগুলো, যেহেতু অবচয় ধার্য করা হলো ব্যাখ্যা, এইটুকুই আমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই আমাদের ক নাম্বারের জন্য এইটুকু অঙ্কই যথেষ্ট। অর্থাৎ যে সকল লেনদেন নগদানভুক্ত হবে না তাদের জাবেদা প্রস্তুত করার জন্য বলা হয়েছে। চলেন আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। উপযুক্ত তথ্য বলি বিশ্লেষণ করে 3 ঘর নগদান বই তৈরি করো। চলেন একটা 3 ঘর নগদান বই, আমরা প্রথমে 3 ঘর নগদান বই আঁকি। সবাই অবশ্যই সামনে বই থাকবে, কারণ বই না থাকলে আপনি কথা কিছুই বুঝবেন না। বই, স্যারের কথা এবং বোর্ডের লেখা, এই 3টা জায়গা খেয়াল করতে হবে। আমরা একটি 3 ঘর নগদান বই প্রস্তুত করতে যাচ্ছি। প্রথমে আপনারা খাতা 3 ঘর নগদান বইটা খাতার পাথালে করে, অর্থাৎ এইভাবে না করে খাতাটাকে যদি আপনারা এইভাবে করে আঁকেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 3 ঘর নগদান বই টি ছকেই আমরা 3 ঘর নগদান বই কমপ্লিট করব। উভয় পাশে টাকার ঘর থাকবে অবশ্যই 3টি করে এবং ছোট ছোট করে 2টি। এই হলো আমাদের, অর্থাৎ বারটা আমি সাধারণত বারটার টাকাটা শেষে লিখি। কেউ যদি প্রথমে লিখতে চান সমস্যা নেই, বইয়ের মধ্যে প্রথমে লেখা আছে। টি ছকের মূল কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট লেখা, তারিখ, এখানে আমি বিবরণ অর্থাৎ ব্রেকেটে নগদ প্রাপ্তি সমূহ লিখে দিলাম। আর এই ঘরটা হচ্ছে রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে বাট্টা। মনে আছে কি কোন বাট্টা প্রাপ্তির দিকে? এটা হবে প্রদত্ত বাট্টা, এটা কিন্তু প্রদত্ত বাট্টা, খেয়াল করবেন। তারিখ, বিবরণ, এখানে হবে প্রদান, এটা হচ্ছে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এবং এখানে হচ্ছে প্রাপ্ত বাট্টা। একটু উল্টা হয়ে গেল বাট্টার বেলাটাই উল্টাই থাকবে, এই পাশে হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে 3 ঘর নগদান, এটা হলো 3 ঘরা নগদান বই। এই 3 ঘরা নগদান বই আমরা ঘরটা এঁকেছি কীভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করবেন। আমরা একটা বিষয় এখানে 3 ঘর নগদান বই অবশ্যই খেয়াল করতে হবে, বাট্টা কোন বাট্টাটা বসবে আমি প্রথমে বলে নিয়েছি, নগদ বাট্টা, এবং প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা উল্টা দিকে বসবে। চলেন আমরা অঙ্কটা শুরু করে দেই। এখানে আমাদের অঙ্কটার মধ্যে প্রথমেই দেখেন জুলাই মাসের 1 তারিখে প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে 60,000 এবং 40,000 টাকা। তাহলে আমরা নগদ উদ্বৃত্ত দুইটাই পজিটিভ, অর্থাৎ প্রাপ্তির দিকে। নগদ উদ্বৃত্তের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ ব্যাংক অনেক সময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, ক্রেডিট উদ্বৃত্ত থাকতে পারে, তাহলে সেটা আমরা ক্রেডিট পাশে লিখব। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত সেটা ক্রেডিট পাশে লিখব, কিন্তু আজকে ব্যাংক জমাতিরিক্ত নয়, স্বাভাবিকভাবেই আছে। আমরা 2019 সালের জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নগদের ঘরে 60,000 টাকা এবং ব্যাংকের ঘরে 40,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রথমে ব্যালেন্স বিডি। এর পরবর্তী লেনদেনটা হচ্ছে তাজুল ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয়। তাজুল ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য নগদে যদি ক্রয় করে থাকি, তাহলে আমরা আপনাদেরকে আগেই বলেছি, নগদান বই যখন আমরা অঙ্ক করি তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র টাকা আমার প্রাপ্তি নাকি টাকা প্রদান। আমরা লিখে রেখেছি টাকা প্রাপ্তি এই পাশে আসবে, টাকা প্রদান ওই পাশে চলে আসবে। তাহলে আমরা যে নগদে ক্রয় করেছি, দেখেন প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে কিন্তু স্পষ্ট ভাষায় নগদে ক্রয় কথাটা লেখা আছে, তাই নগদের নিচে দাগ দিয়ে রাখবেন। আবার আমরা এখানে 10% বাট্টায় ক্রয় করেছি, এখানে হচ্ছে 2019 সালের জুলাই মাসের 5 তারিখে আমাদের জুলাই মাসের
3 তারিখে, জুলাই মাসের 3 তারিখে, প্রিয় শিক্ষার্থী 3 তারিখে এখানে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমরা যেহেতু 10% বাট্টা, তাহলে ক্রয় থেকে আমরা 6,000 টাকা থেকে 600 টাকা বাট্টা পাবো, 5,400 টাকা আমরা নগদে পরিশোধ করেছি। এইখানে হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা আমরা এখানে বসাবো না। আমরা বাট্টার ঘরে কারবারি বাট্টা যে 600 টাকা, অর্থাৎ 6,000 টাকার 10% 600 টাকা, এই 600 টাকা কিন্তু আমরা বাট্টা পেয়েছি, কিন্তু যেহেতু ক্রয় বিক্রয়ের সময় পেয়েছি তাই এই বাট্টাটা আমরা অঙ্কের মধ্যে বসাবো না। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, কারবারি বাট্টা নগদান বইতে বসে না, নগদ বাট্টা বসে, তাই এই বাট্টা আমরা বসালাম না। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী লেনদেন 5 তারিখে নগদে মাল বিক্রয় 10,000 টাকা, বিক্রয় করলে টাকা পাওয়া যায়। 5 তারিখে বিক্রয় হিসাব, যেহেতু নগদে বিক্রয় করেছি অবশ্যই তথ্যটা আমাদের অঙ্কে চলে আসবে। বিক্রয় হিসাব নগদে বিক্রি করেছি, তাই নগদ টাকার ঘর, এটা হচ্ছে নগদ টাকার ঘরে লিখলাম। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী তথ্য, ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা 10 তারিখে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি কন্ট্রা এন্ট্রি, 2 ঘরা এবং 3 ঘরা নগদানে কন্ট্রা এন্ট্রি বিপরীত দাখিলা, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিজেদের টাকায় যদি আমরা ব্যাংকে জমা দেই তাহলে ব্যবসার নগদ টাকা কমে যায় এবং ব্যাংকে টাকা বেড়ে যায়, অর্থাৎ টাকার স্থান পরিবর্তন, এই জাতীয় তথ্য। অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যবসার ব্যাংকের টাকা উত্তোলন করা হলো, শুধুমাত্র এই দুটা লেনদেন কন্ট্রা এন্ট্রি হয়ে থাকে। এই কন্ট্রা এন্ট্রি বিষয়টা হচ্ছে এক জায়গা থেকে টাকা বাড়বে, এক জায়গায় টাকা কমবে, ব্যাপারটা আমরা আগেও বলেছি আপনাদেরকে। চলেন আজকে আমরা কি দেখি যে কোত্থেকে টাকা বাড়তেছে, কোত্থেকে টাকা কমতেছে। যেহেতু আমরা ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, আপনি একটা বাস্তব সিন কল্পনা করলেই বুঝবেন, ব্যাংকে নগদ টাকা যদি জমা দেন তাহলে পকেট থেকে নগদ টাকা প্রদান হয়ে যাচ্ছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এই কথাটাই, অর্থাৎ আমাদের তারিখটা হচ্ছে 10, আমি যদি আগে টাকা লিখি তাহলে 10,000 টাকা ব্যাংকে আমার জমা হয়েছে, এবং আমি যদি আগে টাকাটাই লিখি নগদে আমার 10,000 টাকা কমে যাচ্ছে, কারণ আমি নগদে 10,000 টাকা প্রদান করেছি কোথায়, আমার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে এই টাকাটা ঘুরে আবার আমার ব্যাংকে টাকা প্রাপ্তি হয়ে গেলাম, নগদে প্রদান করলাম, ব্যাংকে টাকা প্রাপ্তি হলাম। তাহলে এখন নাম বিপরীত, নাম হচ্ছে যখন নগদের ঘরে টাকা, নাম লিখব ব্যাংক হিসাব, আর যখন ব্যাংকের ঘরে টাকা তখন লিখব নগদান হিসাব। কন্ট্রা এন্ট্রি, প্রিয় শিক্ষার্থী, কন্ট্রা এন্ট্রি, এটা খতিয়ানের ঘরে কিংবা বিবরণের ঘরে কন্ট্রা সি যেখানে লেখেন কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের ধারে পণ্য ক্রয় 16 তারিখ, এটা আসবে না, নগদান বইতে ধারে বা অনগদ কোনো লেনদেন আসবে না। 20 তারিখ ব্যবসায়ের মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 5,000 টাকা। অতিরিক্ত মূলধন আসলে পরে এই অতিরিক্ত মূলধনটা আমাদের ব্যবসার নগদ টাকা বৃদ্ধি করেছে প্রাপ্তির দিকে। তারিখটা হচ্ছে 20 তারিখ। অতিরিক্ত মূলধন হিসাব, এখানে নগদের ঘরে 5,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাব। এরপরের তথ্যটা হচ্ছে আমাদের মির্জা স্টোর হতে 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তির দিকে 24 তারিখে আমরা অবশ্যই এটা প্রাপ্য হিসাব ছিলাম, প্রাপ্য হিসাব ব্রেকেটে মির্জা এটুকু লিখে রাখলাম, মির্জার কাছ থেকে আমরা পেয়েছি, অর্থাৎ 3,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা পেয়েছি আমরা। 2,800 টাকা যদি পেয়ে থাকি তাহলে 200 টাকা বাট্টার ঘরে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, 3,000 টাকা ছিল আমাদের প্রাপ্ত টাকা, কিন্তু আমরা নিষ্পত্তি মানে হচ্ছে স্বীকার করে নেওয়া এবং লেনদেনের সর্বশেষ তথ্য হচ্ছে আমরা 2,800 টাকা পেয়ে 200 টাকা তাকে মাফ করে দিয়েছি, বাট্টা প্রদান করেছি, তাই এটা নগদ বাট্টা, এখানে 200 টাকা নগদ বাট্টা দেখাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা অনগদ লেনদেন আসবে না। চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করে 3,000 টাকা বাট্টা পাওয়া গেল। এখন এখানে একটা কথা আছে, চেক মারফত, চেকের মধ্যে কিন্তু আমরা 15,000 টাকা লিখে ফেলছি, এমন না যে 300 টাকা বাট্টা বাদ দেওয়ার পর, এখন বাট্টা বাদ দেওয়ার আগেই আমরা চেকের মধ্যে 15,000 টাকা পরিশোধ লেখা, তাহলে 300 টাকা আলাদা। অর্থাৎ মনে হয় আমার ব্যাপারটা হচ্ছে আমরা শাকিলে আমাদের কাছে
15,300 টাকা পাইতো। তো সেখান থেকে তাকে 300 টাকা আমরা বাট্টা মঞ্জুর করেছি, আমরা বাট্টা পেয়েছি, আর 15,000 টাকা শাকিলকে পরিশোধ করেছি। কারণ চেকের মধ্যে 15,000 টাকা লেখা আছে। কেমনে বুঝলাম? চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ। তাহলে চেক মারফত 15,000 টাকা পরিশোধ, তার মানে চেকের গায়ে 15,000 টাকা লেখা। তাহলে আমরা পরিশোধের দিকে চলে আসলাম 28 তারিখে। এটা অবশ্যই প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ব্র্যাকেটে শাকিল, চেক মারফত, হ্যাঁ শাকিল, আমরা শাকিলকে পরিশোধ করেছি 15,000 টাকা। তাহলে নিশ্চয়ই এটা ব্যাংকের ঘরে টাকাটা বসবে এবং বাট্টার ঘরে 300 টাকা বসবে। এখানে আপনি বলতে পারেন যে স্যার 15,000 টাকা থেকে 300 টাকা কেন বাদ দেই নাই? কারণ চেকের মূল্য পরিশোধের বেলায় এটা লক্ষ্য রাখতে হবে চেকের মধ্যে কত লেখা, চেকে আমি পরিশোধ করেছি কত, কারণ চেকের টাকাটা থেকে তো আর বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের আসলে টোটাল প্রদেয় হিসাব ছিল 15,300, সেখান থেকে 300 টাকা আমরা বাট্টা পেয়েছি, 15,000 টাকা চেক দ্বারা পরিশোধ করেছি। এরপরে বেতন নগদে 12,000 টাকা, ভাড়া চেকে 6,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে আমরা এটা একই তারিখে দুইটা লেনদেন হয়েছে, একটা একটা করে লিখবো আমরা। 30 তারিখে প্রথমে হচ্ছে বেতন হিসাব, যেটা আমরা নগদে পরিশোধ করেছি 12,000 টাকা, বেতন নগদে পরিশোধ করেছি 12,000 টাকা। আর ওই একই তারিখ 30 তারিখে আমরা আবার ভাড়া পরিশোধ করেছি, কিন্তু সেটা হলো চেকে, তাই চেকের টাকাটা হচ্ছে 6,000 টাকা। আমাদের লেনদেনগুলো লেখা শেষ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যোগ বিয়োগ করার পালা, ব্যালেন্স তৈরি করার পালা। 3টা ঘরের মধ্যে থেকে প্রতিটা সাইডে দেখেন প্রাপ্তির দিকে 3টা টাকার ঘর, প্রদানের দিকেও 3টা টাকার ঘর, কিন্তু আমরা ব্যালেন্স করব শুধুমাত্র 2টা টাকার ঘর। অর্থাৎ ব্যাংক আর নগদ এই 2টা টাকার ব্যালেন্স হবে, বাট্টার কোনো ব্যালেন্স হবে না, হবে না, হবে না। খেয়াল করবেন। তাহলে আমরা যোগফল নামানোর জন্য টাকার ঘর 3টার মধ্যে দাগ দিয়ে দিলাম। এবার নগদের যোগফলটা হচ্ছে আমাদের 77,800 টাকা। আমি আগে যোগ করে রেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই 77,800 টাকা থেকে যদি আমি নগদ প্রদানসমূহ বাদ দিয়ে দেই, তাহলে আমার হাতে ব্যালেন্স থাকে 40,400 টাকা। বইয়ের উত্তরে ভুল থাকতে পারে, এখানে 200 টাকা লেখা আছে, কিন্তু এটাই আমাদের জুলাই মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই উপরে আছে। তাই এটা হলো জুলাই মাসটা হচ্ছে 31 মাস, তাই এটা আমাদের 31 তারিখ দিয়ে লিখতে হবে ব্যালেন্স সিডি। তো এরপরে আমাদের ব্যাংকের প্রাপ্তি আমরা যদি যোগ করি, তাহলে ব্যাংকের প্রাপ্তি হচ্ছে আমাদের 10, আমরা মনে হয় ভুল লিখেছি, 10 তারিখে টাকাটা হচ্ছে 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, 10 তারিখে টাকাটা তো আমাদের 20,000 টাকা। 10 তারিখে টাকাটা 20,000, 10 তারিখের টাকাটা কন্ট্রা এন্ট্রি যেটা, সেটা 20,000 টাকা। ওকে, তাহলে 20,000 টাকা যদি হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে ব্যাংকের যোগফল হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা থেকে আমরা উভয় পাশে 60,000 টাকা লিখলাম। 60,000 টাকা থেকে যদি আমরা ব্যাংকের প্রদানগুলো বাদ দিয়ে থাকি, তাহলে আমাদের হাতে থাকবে 39,000 টাকা। এই হচ্ছে আমাদের ব্যাংকের ব্যালেন্স। এবং বাট্টার টাকার যোগফলটা আমরা নামাবো 200 টাকা। এই পাশে প্রাপ্তির দিকে 200, প্রদানের দিকে থাকবে প্রাপ্ত বাট্টা 300 এবং সবগুলো নিচে 2 দাগ। বাট্টার কোনো ব্যালেন্স হবে না, খেয়াল করে, বাট্টার কোনো ব্যালেন্স হবে না। এবার পরবর্তী মাসের 1 তারিখে শুধু এই 2টা ব্যালেন্স আমরা এখানে ট্রান্সফার দেখায় দিব। এই 2টা ব্যালেন্স হচ্ছে এখানে পরের মাস আগস্ট মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, ব্যাংক নগদের ব্যালেন্স হচ্ছে 40,000, সরি এটা না, এই 2টা ব্যালেন্স এখানে চলে আসবে 40,400 আর 39,000 টাকা। এই হচ্ছে আমাদের 3 ঘর নগদান বই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরেকটা আমরা 3 ঘর নগদান বই করব। এবং আজকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা গ নাম্বার অঙ্কটা সময় স্বল্পতার কারণে করলাম না। এটা প্রাপ্তি এবং প্রদান জাবেদা আমরা একটা ক্লাস নিব। ওই দিন শুধুমাত্র আমরা প্রাপ্তি এবং প্রদান হিসাব নিয়ে আলোচনা করব এবং প্রাপ্তি ও প্রদান জাবেদা কীভাবে খাতায় লিখতে হয়। যেহেতু 3 ঘর নগদান বইয়ে, 2 ঘর নগদান বইয়ে প্রাপ্তি ও প্রদান হিসাব অবশ্যই অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, এটা আমরা ইনশাআল্লাহ শিখে ফেলব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।